গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নিরাপত্তার অজুহাতে এখনো খোলা হয়নি রাজধানীর বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুল। হাঁপিয়ে উঠেছে শিশু কিশোররা। বন্যায় মানিকগঞ্জের ৬ উপজেলার ১৬,০০০ হেক্টর ফসলি জমি পানির নিচে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ জেলা প্রশাসনের। বরগুনায় গ্রামের পর গ্রাম প্লাবিত। চট্টগ্রামের মহেশখালের উপর নির্মিত বাঁধই এখন ভোগান্তির কারণ। পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পরিকল্পনার অভাবকে দুষলেন বিশেষজ্ঞরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে নির্মিত হচ্ছে দেশের প্রথম ৬ লেনের উড়াল সেতু। শেষ হবে ২ বছরের মধ্যেই। যানজট ও দুর্ভোগ কমার আশাবাদ। এবং ৩ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না সিটিসেল কর্মকর্তা কর্মচারীরা। ৫ বছর ধরে বন্ধ পদোন্নতি, বেতন ভাতা বাড়ানো। মুনাফা কমায় এ পরিস্থিতি বলছে কর্তৃপক্ষ। সময় সংবাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর পেরিয়ে গেছে ১ মাসেরও বেশি সময়, অথচ নিরাপত্তার অজুহাতে এখনো খোলা হয়নি রাজধানীর বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুল। তাই টানা বাসায় থেকে শিশু কিশোররা হাঁপিয়ে উঠেছে বলে জানান অভিভাবকরা। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়েও শঙ্কিত তারা। নামকরা ইংরেজি মাধ্যম স্কুলগুলো বন্ধ রাখার কোনো যৌক্তিক কারণ জানা নেই ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের। মাহমুদ রাকিবের রিপোর্ট। রোববার সকালের চিত্র এটি। রাজধানীতে অবস্থিত নামকরা প্রায় সব ইংরেজি মাধ্যম স্কুলে গিয়ে দেখা যায় একই অবস্থা। ভেতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বারবার তারিখ পরিবর্তন করেও এখন পর্যন্ত বন্ধ থাকা কোনো স্কুলই খুলতে পারেনি কর্তৃপক্ষ। কবে খুলবে সেটা আমাদেরকে বলে নেই এখন। মূলত গত মাসে দেশে পরপর দুটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পরই নিরাপত্তার কথা বলে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, যার ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা জীবন কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে। তাই সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার্থীদের শিক্ষা জীবনের কথা বিবেচনা করে দ্রুত এসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ ও সরকার উভয়কেই যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা, জুলাই চলে গেল, তারপর অগস্ট প্রায় মাঝামাঝিতে চলে আসছে, কিন্তু এখনো ক্লাস শুরু হয়নি। নিরাপত্তাজনিত কারণ দেখায় একটা নোটিশ দিল যে আমরা খুলতে পারতেছি না। পড়াশোনা তো হচ্ছে না, আর প্রাইভেট টিউটরে এসে বা আমরা কতটুকুই বা ওদেরকে করতে পারি। স্কুলের গাইডেন্স তো অন্য রকমের থাকে। বাসায় থেকে থেকে তারাও বোর হয়ে যাচ্ছে। এটার জন্য সরকারি উদ্যোগও প্রয়োজন আছে, স্কুলগুলোর উদ্যোগ আছে। স্কুলগুলো ইমিডিয়েটলি খুলে দেওয়া উচিত বাচ্চাদের সুবিধার জন্য। কবে নাগাদ এসব স্কুল খোলা হবে আর কেনই বা টানা 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রাখা হয়েছে, সে প্রশ্নের উত্তর দিতেও রাজি নন স্কুল কর্তৃপক্ষ। এ বিষয়ে বৈঠক করতে স্কলাস্টিকা, মাস্টারমাইন্ড স্কুল সহ নামকরা প্রতিষ্ঠানগুলোকে বারবার ডাকলেও তারা আসেননি বলে জানিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলস অ্যাসোসিয়েশন। সারা পৃথিবীতে এই ঘটনা ঘটছে। এখন ওই সমস্ত দেশে সবকিছু বন্ধ হয়ে নেই, আমাদের দেশেও কোনো কিছু বন্ধ করা আসলে ঠিক নাই। আমরা যদি দেখি যে স্কুলগুলো নো কনফিডেন্সে ভুগছে, সেক্ষেত্রে আমরা প্রশাসনের সহযোগিতা নেব। সেক্ষেত্রে আমরা স্কুলগুলোর সাথে বসে তারা যাতে কনফিডেন্স পায় সেভাবে আমরা এনকারেজ করব সবাইকে আহ্বান জানাবো যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেই, কারণ আমাদের সন্তানেরা তারা তো এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এর বাইরেও অভিভাবকরাও অনেক ক্ষেত্রে খুব বিচলিত বোধ করেন যে স্কুল বন্ধ, ছেলে মেয়েদের মনের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ছে। এদিকে প্রথম সারির বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুল বন্ধ থাকলেও কিছু স্কুলের ক্লাস সহ সব কার্যক্রম চলছে স্বাভাবিকভাবেই। যেখানে রাষ্ট্র সিকিউরিটি দিচ্ছে, আমাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছে, সেখানে তো আমার মনে হয় না যে এই ধরনের আতঙ্ক নিয়ে কাজ করার দরকার। দেশে এ মুহূর্তে ৩ শতাধিক ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করছে ৩ লক্ষাধিক শিক্ষার্থী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জঙ্গিবাদ দমনের জন্য যখন যাকে প্রয়োজন তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশানের ঘটনায় জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেফতার করা হয়েছে। সচিবালয়ে গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী জানান, সম্প্রতি বন্ধ হওয়া দেশে ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম খুব শিগগিরই চালু করা হবে বলে আশ্বস্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার। কোন যাকে দরকার তাকে কোশ্চেন করার জন্য ধরা হচ্ছে, আমরা নিশ্চিত হলে তাকে গ্রেফতার করা হচ্ছে। যখন আমাদের মানে প্রয়োজন আমাদের এই জঙ্গি দমনে, আমরা সেগুলি করছি। রাষ্ট্রদূত পরিষ্কার কথা বলেছেন যে আমাদের পুলিশি নিরাপত্তা তারা খুশি এবং তাদের কোন রকম শৈথিল্য তারা দেখছে না। আমরা আবার এটাও জিজ্ঞাসা করলাম যে তোমরা ব্রিটিশ কাউন্সিল কেন বন্ধ করেছো।
এবং তারা বলল যে আমাদের কিছু ইন্টারনাল অসুবিধা ছিল, কোনো পরীক্ষা বন্ধ থাকবে না, পরীক্ষা চলবে এবং খুব শীঘ্রই তারা এটাকে আবার ওপেন করে দিবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে দলে দলে নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান। শ্রদ্ধা জানানো শেষে শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংবাদিকদের বলেন, বিএনপি ও জামায়াত পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। দল দুটির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। এজন্য বিএনপির কমিটিতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দলের আত্মীয় স্বজনদের কমিটিতে স্থান দেয়া হয়। আমরা বহুবারই বলেছি, বিএনপি নামক এই দলটি এবং জামাত ইসলামী যুদ্ধাপরাধীদের অভিযুক্ত যে দলটি, এই দুটি দলই পাকিস্তানের সৃষ্টি এবং পাকিস্তানের আদর্শে তারা পরিচালিত। অর্থাৎ এই দুই দলের মধ্যে নীতিগতভাবে কোনো পার্থক্য নেই, আদর্শগত কোনো পার্থক্য নেই। যুদ্ধাপরাধী জামাত ইসলামী এবং বিএনপি নিজেকে একই গর্বের সৃষ্টি বলে দাবি করেন। সেই দলের মধ্যে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধী এগুলো থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমি মনে করি যে এটা নতুনত্ব কিছু নেই বা ব্যতিক্রম কিছু হয় নাই। গত এক সপ্তাহে মানিকগঞ্জের ৬ উপজেলার ১৬,২৩৫ হেক্টর ফসলি জমি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে একদিকে কৃষকরা যেমন নিঃস্ব হয়েছেন, তেমনি ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা জনপ্রতিনিধিদের। ফসলি জমি শুধু নয়, ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। গবাদি পশু নিয়েও বিপাকে অনেকে। এমন অবস্থায় জেলা প্রশাসক বলছেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ শুরু করেছেন তারা। কম সুদ ও সহজ কিস্তিতে ঋণ দেওয়ার আশ্বাস তাদের। মানিকগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। দিগন্ত বিস্তৃত প্রান্তর, বানের পানির উপর সোনালী রোদের ঝিলিক দেখামাত্র যে কারোই মন ভালো হওয়ার কথা, কিন্তু ভালো নেই মানিকগঞ্জের ৬ উপজেলার ২ লাখেরও বেশি মানুষ। এই পানির নিচেই যে তলিয়ে গেছে তাদের ফসল, ভেসে গেছে পুকুরের মাছ, আর অনেকেই হারিয়েছেন স্বজন। জেলা প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত এই জেলায় বন্যা কবলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। ফসলি মাঠ বন্যার পানিতে পরিণত হয়েছে সমুদ্রে। যদিও পানি কিছুটা কমতে শুরু করেছে, তবে কৃষকের দুশ্চিন্তা তার ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে। তাই তাদের দাবি, সরকারি কিছু সহায়তা পেলে হয়তো তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। সার তারা লাভ করে গেছে, তারা লস দেয় না। যে বৃষ্টির লোক যে ধরা খাচ্ছি আমরা কৃষক, কাজে কৃষকের প্রতি সরকার কিছুই চায় না, কিছুই দেখে না। এই জমি জমা যা ছিল সব বন্যায় নষ্ট হয়ে গেছে, আমন ধান টান সব তলাই গেছে। সরকার যদি আমাদের না চায় তাহলে আমরা আমাদের বাঁচার উপায় নাই। সরকার এটা সহযোগিতা না করে লক্ষ লক্ষ টাকার ক্ষতি আমাদের, কারণ এটা আমরা নিঃস্ব হয়ে যাব। স্থানীয় জনপ্রতিনিধিরাও বলছেন যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা মাত্র ৩.৫ টন অনুদান পেয়েছি সরকার থেকে, যা আমাদের এই বানভাসী লোকের তুলনায় অনেক কম। ত্রাণের তো প্রচুর চাহিদা, সেই তুলনায় এখানে ত্রাণের পরিমাণ একেবারেই অপ্রতুল। জেলা প্রশাসক বলছেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পুনর্বাসনের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি সরকারি সহায়তা দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলেছি এবং এগুলো আমরা সরকারের কাছে পাঠাবো। সরকার 5% সুদে কৃষক এবং যারা মৎস্যজীবী এবং যারা ডেইরি করে তাদের জন্য ঋণের ব্যবস্থা আছে। আমি তারা যাতে ঋণ পায় সেটার ব্যবস্থা আমি করে দেবো। জেলা প্রশাসনের তথ্য মতে এখন পর্যন্ত বন্যার পানিতে ভেসে গেছে ১৬,২৩৫ হেক্টর ফসলি জমি, ৬৬২ মেট্রিক টন মাছ ও ৯০ লাখেরও বেশি মাছের পোনা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, মানিকগঞ্জ। বরগুনায় জোয়ারের পানির উচ্চতা বাড়ায় প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তার কথা বলা হলে প্রয়োজনের তুলনায় তা কম বলে অভিযোগ বানভাসীদের। বরগুনা থেকে এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী পাড়ের মনোয়ারা ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রবল স্রোতে জোয়ারের পানি ঢুকে পড়ায় ভেঙে পড়েছে তার বসতঘর। আসবাবপত্র যা রক্ষা করতে পেরেছেন নৌকা বোঝাই করে তাই নিয়ে ছুটছেন আশ্রয়স্থলের দিকে। ঘর দরজা সব খাউন পাতি ধানে যদ্দূর সব বাসাই লইয়ে গেছে। হেই হইতে না খাওয়া 3 দিন তামাই। এখন ওই একটু টিন টুন পাইছে, হেই থাবাই থাবাই দৌড়ে হেই এখন কুলের দিকে আমরা রাস্তার দিকে উঠছি। প্লাবিত এলাকার ৫ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন বেড়িবাঁধের উপর।
জোয়ারের পানিতে ভেসে গেছে ফসলি জমি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ছড়াচ্ছে নানা পানিবাহিত রোগ, দেখা দিয়েছে খাবার পানির সংকট। আমাকে ঘর দুয়ার ভাঙ্গা চুরে একদম জাপ করে পড়ে গেছে। হোটেলে তেদের চড়ে সব ভাঙ্গে চুরি আর কি সোতে লই গেছে। ধান ফালাইলাম, সেই ধানগুলো সব ডুববিয়া একদম ওই পেরি পড়ে গেছে। বিস্কুট দিছে এক প্যাকেট আর দুটো সিরিয়া 5 মানে হয় কি এখন ঘর দিলে ভালো হয়, এখন ঘর যদি না হয় বললাম কি থাকবো আমাদের সাধ্যমতো আমরা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে বলে জানালেন জেলার শীর্ষ কর্মকর্তা। অন্যান্য যে কথা বিগত বলা যায় 1 দশকের মধ্যে এই ক্ষতি পরিমাণটা একটু বেশি। বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে অচিরেই ব্যাপক হারেই ত্রাণ এবং কর্মসূচি পরিচালনা করা হবে এবং কোনো লোক না খেয়ে আশা করি থাকবে না। তবে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছে বানভাসী মানুষ। সময় সংবাদ, বরগুনা। চট্টগ্রামের মহেশখালের উপর নির্মিত বাঁধ যেন গলার ফাঁস হয়ে উঠেছে দুপারের মানুষের জন্য। বাঁধের কারণে বৃষ্টির পানি যথাযথ নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন আগ্রাবাদের বাসিন্দারা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পরিকল্পনা ছাড়া বাঁধ নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। শফিকুল আলমের তথ্য ও নূর জামাল আতিকের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নগরীর বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত আগ্রাবাদ, সিডিএ, বড়পুল, ছোটপুল, হালিশহর সহ আশেপাশের গোটা এলাকা। হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বাসাবাড়ি ও বিভিন্ন সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। এলাকার বাসিন্দাদের জলাবদ্ধতার হাত থেকে মুক্তি দিতে গেল বছর বন্দর ক্লাব এলাকায় মহেশখালের উপর বাঁধ নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু এটি কোনো উপকারে তো আসেনি, বরং উল্টো ভোগান্তি বাড়িয়েছে এলাকার বাসিন্দাদের। মুন্সিপাড়া, আদর্শপাড়া, হিন্দুপাড়া, মাইসপাড়া সমুদ্রে এই বস্তায় 1 কোমর পানি ডুবে যায়। আগে তো পানি একটু উঠলে জিনিসটা তো ঝড় ভাটার মধ্যে চলে যেত, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো থাকতো। আর এখন হচ্ছে ঢোকার পর এটা পানিটা যায় না। স্কুলের ভিতরে অনেক পানি ঢুকে যায়, ফলে আমাদের লেখাপড়া করতে অনেক কষ্ট হয়। স্বাভাবিক সময়ে জ্বর ভাটায় প্রতিদিন 4 বার গেট বাল্ব খোলা ও বন্ধ করা হয়, কিন্তু সামান্য বৃষ্টি হলে গেট বাল্ব একেবারে বন্ধ রেখে উজানের দিকে পানি সরাতে হয় পাম্প দিয়ে। এতে জোয়ারের কারণে উজানে আর বৃষ্টির কারণে ভাটি অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। অতিরিক্ত জোয়ার এবং বৃষ্টি হয়, তাহলে আমরা ওই পাম্পের মাধ্যমে পানিগুলো নিষ্কাশন করি। দৈনিক 24 ঘন্টা 4 বার খোলা বন্ধ করতে হয়। আর জলাবদ্ধতার জন্য নগর পরিকল্পনাবিদরা দায়ী করছেন অপরিকল্পিত বাঁধ নির্মাণকে। অবশ্য দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কথা স্বীকার করে খালের মুখে নতুন স্লুইস গেট নির্মাণের আশ্বাস দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। বর্ষাকাল ছাড়াও জোয়ারের পানিতে ওরা কষ্ট পাচ্ছে, বাস এখানে একটা জোয়ারের পানি না ঢুকে তো বাদ দাও, এইটা তো কোনো সলিউশন হতে পারে। ডিজাইন এবং ফিজিবিলিটি এটি চুয়েটকে দিয়ে আমরা করিয়েছি এবং চুয়েট আমাদেরকে সেটি হস্তান্তর করেছিল। আমরা আমাদের কিছু অবজারভেশন দিয়েছি, সেটাকে ঠিক করে তারা আমাদের কাছে হস্তান্তর করবে। 4 কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণের পর জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হওয়ায় বাঁধ সরিয়ে নিতে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছে এলাকাবাসী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ আরো থাকছে। বিদ্যুতের অভাবে তথ্য প্রযুক্তি সহ সার্বিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়ছে ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা। শিক্ষা, স্বাস্থ্য সহ সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত বাসিন্দারা। আবার শুরু হয়েছে ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া। গতকাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে এ নিয়ে গণশুনানিও শুরু হয়। শুনানিতে প্রথম দিন গ্যাস সঞ্চালন কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। 18 আগস্ট পর্যন্ত শুনানিতে পর্যায়ক্রমে 6টি বিতরণ কোম্পানির পাশাপাশি উৎপাদনকারী সংস্থাগুলোর প্রস্তাবও উঠে আসবে। এ সময় বিশিষ্ট মহল থেকে দাবি ওঠে, বছর বছর গ্যাসের মূল্য বাড়ানো দেশের জন্য মঙ্গলজনক হবে না। দৈনন্দিন জীবনের বিভিন্ন খাতে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের দাম আবারও বাড়ানো হচ্ছে। রোববার এ নিয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে অংশ নেন ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ জ্বালানি খাত সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম দিনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে সঞ্চালনের দায়িত্বে থাকা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল, যেখানে মানসম্মত গ্যাস সরবরাহে ঘনমিটার প্রতি সঞ্চালন ব্যয় 15 পয়সা থেকে 36 পয়সা করার দাবি করে কোম্পানিটি। যেমন কম্প্রেশন স্টেশন প্রজেক্ট যেটা আমরা করেছি 1800 কোটি টাকার প্রজেক্ট, এই প্রজেক্ট দিয়ে কিন্তু গ্যাসের প্রোডাকশন বাড়ছে না, গ্যাসের প্রেসার বাড়ছে। এরপর শুনানিতে অংশ নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, এখনই গ্যাসের দাম বাড়ালে ক্ষতিগ্রস্ত হবে দেশের অগ্রসরমান অর্থনীতি। এক্সপোর্ট শিল্প কোনোভাবে ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের একটা ধস নেমে যাবে ইন ডলার ইম্পোর্ট।
আপনি অলরেডি দেখেন আমাদের কিন্তু রেমিটেন্সের হার কিছুটা কমে আসছে, কিন্তু উইদাউট এনার্জি ইটস ইম্পসিবল টু রান অ্যান ইন্ডাস্ট্রি। এই ধরনের শিল্প থেকে শুরু করে বিদ্যুৎ এবং জনগণের ডাইরেক্ট এই ধরনের দাম বাড়লে তার অর্থনৈতিক প্রতিক্রিয়া কি হবে এবং ভোক্তাদের এটা সহন ক্ষমতা আছে কিনা, এ ধরনের কোন স্ট্র্যাটেজি আপনারা করেই এই প্রস্তাব করেছেন? যে মাস্টার প্ল্যানটা দরকার সেই মাস্টার প্ল্যানটা ছাড়াই যে আমরা এই সেক্টর উন্নয়ন করে যাচ্ছি, সেই জায়গাটা এই কথাটা কে শুনবে? এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কমিশন ভবনের সামনে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। তাদের দাবি, নতুন করে গ্যাস অনুসন্ধান না করে এলএনজি আমদানির যুক্তিতে গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা করছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার বিরোধিতাকারীরাই জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল সাভারের হেমায়তপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তাদের নির্মূল করা এখন সময়ের ব্যাপার মাত্র। জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে, দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশটাকে একটা অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা। জঙ্গি কারা? ৭১ যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল, ৭১ সে যুদ্ধ বাহিনী ৭৫ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ৭৫ জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারাই ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। এবং একই গোষ্ঠী আজকে জঙ্গি রূপে বাংলাদেশে আবির্ভূত হয়েছে এবং বাংলাদেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। ৩ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না সিটি সেলের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া বিগত ৫ বছর ধরে বন্ধ রয়েছে তাদের সব ধরনের পদোন্নতি, বেতন ভাতা বাড়ানো সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা। এ অবস্থায় চরম অনিশ্চয়তায় রয়েছেন প্রতিষ্ঠানটির চাকুরিজীবীরা। বিষয়টি স্বীকার করে সিটি সেল কর্তৃপক্ষ বলছে, কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে মুনাফা কমায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সারা দেশে বিভিন্ন কাস্টমার কেয়ার, মোবাইল টাওয়ার এবং সব অফিস মিলিয়ে সিটি সেলের কর্মকর্তা কর্মচারী ৬ শতাধিক। কিন্তু কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটির গ্রাহক সংখ্যা কমতে থাকায় বাড়তে থাকে লোকসানের পরিমাণ। ৩ মাস ধরে যার বোঝা বয়ে বেড়াচ্ছে এখানকার কর্মকর্তা কর্মচারীরা। বেতন ভাতা বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় রয়েছে প্রতিষ্ঠানটির চাকুরিজীবীরা। আমাদের গত ৫ বছর ধরে যে কোনো ধরনের বেতন বৃদ্ধি, পদোন্নতি এগুলা হচ্ছে না। ৩ মাসের উপরে বেতন পাচ্ছি না। পারিবারিকভাবে, সামাজিকভাবে খুব কষ্টের মধ্যে আছি। সবকিছু শেষ হয়ে যাওয়ার আগে আমাদের কথা আপনারা একটু ভাবেন। গভর্নমেন্ট আসলে আমাদের কথাও ভাবছেন না, গ্রাহকদের কথা ভেবেছেন, গ্রাহকদের অন্য অপারেটর যেতে বলেছেন, আমাদের ম্যানেজমেন্টও তেমনি আমাদের কথা ভাবেননি। কর্মকর্তা কর্মচারীদের বর্তমান পরিস্থিতি স্বীকার করে সিটি সেল কর্তৃপক্ষ বলছে, নতুন বিনিয়োগ পেলেই সমস্ত বকেয়াই পরিশোধ করা হবে। চেষ্টা তো আমরা আপ্রাণ করছি। টাকা যদি কোম্পানির না রাজস্ব থাকে, এখানে কেউ এখন বিনিয়োগ করছে না, সেখানে তো আমার আর কি করণীয় থাকতে পারে? নতুন বিনিয়োগ হলে সব ঠিক হবে। আমি আশা করব যে কর্মচারী যারা আছে তারা যে সাপোর্টটা দিয়ে এসছে সে কন্টিনিউ করবে এবং তাহলে এই কোম্পানিটা দাঁড়াতে পারবে। দীর্ঘদিনের পরিচিত নাম্বারটি বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়বেন বলে মনে করেন সিটি সেলের গ্রাহকরা। ব্যক্তিগতভাবে যে ভোগান্তিতে পড়বো, আমার 2টা মডেম কিনা আছে, মডেমগুলো তো আর কাজ করবে না, কারণ এগুলো সিটি সেল ইউজ করার জন্যই স্পেশালি বানানো। যারা এই নাম্বারগুলো ব্যবহার করে আসছে রেগুলার, তাদের জন্য প্রবলেম। তবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তাদের বকেয়া এবং গ্রাহকদের বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে। গ্রাহকরা যাতে কোনো বিপদগ্রস্ত না হয় কিংবা তারা যাতে কোনো অসুবিধায় না পড়ে, সেই জন্য তাদেরকে আমরা বলেছি যে আগামী 16 আগস্টের ভিতরে তারা যেন অল্টারনেটিভ একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলে। সিটি সেল বন্ধ বা প্রতিষ্ঠানটির বিষয়ে বিটিআরসির যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সবার কথা বিবেচনা করেই একটি সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত বলে মত সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। আজ অলিম্পিক মিশন শুরু হচ্ছে। দেশ সেরা শুটার আব্দুল্লাহিল বাকির লড়বেন 10 মিটার এয়ার রাইফেলের কোয়ালিফাইং এ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল চৌরাস্তায় দ্রুত এগিয়ে চলেছে দেশের প্রথম ও একমাত্র 6 লেনের উড়াল সেতুর কাজ। সঠিক সময়ে এর নির্মাণ কাজ শেষ হলে কমবে এ পথের যানজট আর যাত্রীদের দুর্ভোগ। কর্তৃপক্ষ বলছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বক্তের মুন্না। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ফেনী নোয়াখালীর আঞ্চলিক মহাসড়কের ক্রসিং এর কারণে ফেনীর মহিপালের চৌরাস্তায় যানজটের চিত্র নিত্যদিনের।
দীর্ঘদিনের এই যানজট নিরসন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মহিপাল চৌরাস্তায় চলতি বছর শুরু হয়েছে দেশের প্রথম ও একমাত্র 6 লেনের উড়াল সেতুর নির্মাণ কাজ। প্রায় 158 কোটি টাকা ব্যয় উড়াল সেতুর প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর 19 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নকে। প্রকল্প সূত্র জানায় মোট 1820 মিটার দৈর্ঘ্য ও প্রায় 45 মিটার প্রস্থের প্রকল্পের মধ্যে মূল সেতুটি হবে 370 মিটার দৈর্ঘ্য এবং 10 মিটার সার্ভিস সড়ক সহ 34.62 মিটার প্রস্থ। সেতুটির কাজ শুরুর পর থেকে পথের যাত্রী চালক সবাই খুশি। ফ্লাইওভার হলে নোয়াখালীর গাড়িগুলা আপনার নিচ দিয়ে চলে যাবে, আর ঢাকা চিটাগাংয়ের ডাইরেক্ট গাড়িগুলো সব গাড়ি উপর দিয়ে চলে যাবে। আমাদের যে যানজটের যে দুর্ভোগটা আছে ওটা এখন কিছুটা লাঘব হবে। যত দ্রুত শেষ হয়ে যাবে আমরা আরো বেশি খুশি হব। মহাসড়ক পুলিশের ফেনীর মহিপাল থানার পরিদর্শক মনে করেন উড়াল সেতুটি চালু হলে এখানকার যানজট সমস্যার সমাধান হবে। একটা আঞ্চলিক মহাসড়ক এবং একটা জাতীয় মহাসড়ক ক্রস করেছে একে অপরকে, যার কারণে এখানে যানজটের সৃষ্টি হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 6 লেন ফ্লাইওভার সৃষ্টি হওয়ার পরে, কার্যক্রম সমাপ্ত হওয়ার পরে এখানে যানজট সমূলেই থাকবে না বলে আমি বিশ্বাস করি। 2015 সালের 1 এপ্রিল এই প্রকল্পের কাজ শুরুর কথা থাকলেও মাঠে কাজ শুরু হয় প্রায় 8 মাস পর। তবে 2018 সালের 30 জুনের শেষ সময়সীমার মধ্যেই কাজ শেষ হবে বলে দাবি প্রকল্প পরিচালকের। আমার যদি আর্থিক বরাদ্দ ঠিক থাকে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ যদি সমস্যা না হয়, আশা করি আমরা জুন 2018 মধ্যে সম্পন্ন করতে পারব। সংশ্লিষ্টরা মনে করছেন বাণিজ্যিক নগরী চট্টগ্রাম ও পর্যটন নগরী কক্সবাজারের সাথে দ্রুত যোগাযোগে এই উড়াল সেতুটি বিশেষ অবদান রাখবে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। গাজীপুরে বিরল প্রজাতির তক্ষক সহ 9 জনকে আটক করেছে র্যাব। গতরাতে শ্রীপুর নগর হাওলা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায় একটি চক্র ওই গ্রামে অবস্থান করে বিক্রয় নিষিদ্ধ ও বিরল প্রজাতির প্রাণী তক্ষক চড়া মূল্যে বাজারজাত করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল গফুর নামের এক ব্যক্তির বাড়ি থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের 48টি তক্ষক উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে 9 জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তক্ষক মজুদ, সংগ্রহ ও বিপণনের অপরাধে আটককৃতদের 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেয়া হয়। আমাদের এখানে যে তথ্য ছিল যে একটা এই তক্ষক তারা প্রায় 1,20,000, 1,50,000 টাকা এরকম করে বিক্রি করে, এবং এরকমও তথ্য আছে যে এগুলো পরবর্তীতে 10 লাখ, 8 লাখ এরকম দামে একটা বিক্রি হয়। এই ধরনের তথ্য এই চক্রকে আমরা দীর্ঘদিন ধরে মনিটর করছিলাম এবং একটা পর্যায়ে আমরা এদের সন্ধান পাই, যার ফলে আজকে আমরা একটা অপারেশন এটা পরিচালনা করি। এই পরিচালনায় এখানে প্রায় 48টা তক্ষক আমরা উদ্ধার করি। অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল24 এর কার্যালয়ে গত রাতে অভিযান চালিয়ে নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক মাকসুদ হায়দার চৌধুরী ও প্রতিবেদক প্রান্ত পলাশকে আটক করেছে র্যাব। প্রত্যক্ষদর্শীরা জানায় গত রাত 1টার দিকে এই অভিযান চালানো হয়। তবে কি কারণে এই অভিযান চালানো হয়েছে সে বিষয়ে গণমাধ্যমকে কোনো তথ্য জানায়নি র্যাব। আটককৃতদের নিয়ে যাওয়ার পর বাংলামেইল24 এর কার্যালয় থেকে একটি সিপিইউ, একটি মনিটরও জব্দ করা হয়। জানা গেছে মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ পরিবেশন করায় এই 2 সাংবাদিককে আটক করা হয়। দৌলতদিয়ার 3টি ঘাট ভেঙে যাওয়ায় আজও বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যাত্রীরা। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ শফিক জানান, দৌলতদিয়ার 4টি ঘাটের মধ্যে 1, 2 ও 4 নম্বর ঘাট বন্ধ রয়েছে। একমাত্র সচল 3 নম্বর ঘাট দিয়ে সীমিত আকারে ছোট যানবাহন পারাপার হচ্ছে। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট বড় কয়েক হাজার যানবাহন। আর দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। এদিকে বিআইডব্লিউটিসি জানিয়েছে 1 ও 4 নম্বর ঘাট মেরামতের কাজ চলছে এবং বিকেল নাগাদ এসব ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু হতে পারে। আমাদের এখানে খাওয়ার সমস্যা, থাকার সমস্যা হচ্ছে, বাথরুমের সমস্যা হচ্ছে, বাইরে বেরোতে পারছি না। আমাদের বড় গাড়ি যেগুলো এগুলো সিরিয়ালে বসে রয়েছি। আমরা কালকে রাত 10টার সময় আসছি,
এর মধ্যে কোনো ফেরি আমরা চলাচল কোনো যোগাযোগ মহিলারা কষ্টে আছে। কর্তৃপক্ষ বলতেছে আমাদের যমুনা হয়ে ঘুরে যেতে, যদি আমরা যমুনা হয়ে ঘুরে যাই আমাকে 10-12 হাজার টাকা এক্সট্রা খরচ আসবে। বিদ্যুতের অভাবে তথ্য প্রযুক্তি সহ সার্বিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা। প্রতিদিন সন্ধ্যার পর থেকে উপজেলা সদরের কিছু গ্রাহক কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ পায়, তবে সারাদিন বিদ্যুৎবিহীন থাকতে হয় দ্বীপবাসীকে। মনপুরাবাসীর অভিযোগ, এতে শিক্ষা, স্বাস্থ্য সহ সরকারি বেসরকারি সব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। তবে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। উৎপল দেবনাথের ছবি ও নাসিরউদ্দিন লিটনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। সাগরকুলের সুযোগ সুবিধা বঞ্চিত অনগ্রসর এক জনপদ মনপুরা। উপজেলা হওয়ার পর 1985 সালে হাতিরহাটে 63 কিলোওয়াটের একটি জেনারেটর স্থাপন করে বিদ্যুৎ বিভাগ। গত 3 দশকে এর উৎপাদন বেড়ে 800 কিলোওয়াটে উন্নীত হয়েছে। বর্তমানে 2টি জেনারেটরের মাধ্যমে অফিস পাড়া সহ উপজেলা সদরের কয়েকশো গ্রাহককে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাই দিনের পরিবর্তে এখানকার অফিস, আদালত ও ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় রাতে। দেশের কোনো খোঁজ খবর যেমন সারাদিন কি ঘটে এটা আমরা জানি না, আমরা একদিন পিছিয়ে আছি। 50 শয্যা হাসপাতাল আছে, বরফকল আছে, একটি বরফকল, চতুর্দিকে মাছের এলাকা, ব্যবসা বাণিজ্য খুবই ক্ষতি হইতেছে আমাদের। দিনের বেলা বিশেষ করে 10টা টু 5টা পর্যন্ত যে বিদ্যুৎ থাকার কথা এখানে, সেই বিদ্যুৎ দিনের বেলায় থাকে না। এই স্টুডেন্টেরা একমাত্র আইসিটি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কেবলমাত্র এই বিদ্যুতের অভাব। এই অবস্থায় অবহেলিত এই জনপদের মানুষকে মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমরা জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন এবং স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন থেকে আমরা বিচ্ছিন্ন অবস্থায় আছি। আমরা চাচ্ছি সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে মনপুরা যাতে 24 ঘন্টা মানুষ বিদ্যুতের আওতায় আসতে পারে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা জানান, পর্যায়ক্রমে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ চলছে। মনপুরা একটা বিচ্ছিন্ন দ্বীপ, ওখানে আমরা এখন পিক আওয়ারে বিদ্যুৎ দেই সন্ধ্যা থেকে রাত্র 1টা পর্যন্ত। আমরা নতুন একটা মেশিন ক্রয় করতেছি, ওইটা ক্রয় করা হইলেই আমরা পিক অফিস আওয়ারে আমরা সময় বাড়াবো 3 ঘন্টা। বর্তমানে মনপুরায় 14 কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে প্রায় 700 গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হলেও আরো 2000 গ্রাহকের সার্বক্ষণিক বিদ্যুৎ চাহিদা রয়েছে। সময় সংবাদ, ভোলা। দেশের বাইরের খবর। মৌসুমী ঝড় আর্লের প্রভাবে টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মেক্সিকোয় মৃতের সংখ্যা বেড়ে 38 জনে দাঁড়িয়েছে। অনেকে আহত হওয়ার পাশাপাশি গৃহহারা 2 শতাধিক বাসিন্দা। এর আগে মৃতের সংখ্যা 6 জন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের কারণেই বেশিরভাগের মৃত্যু হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আর্লের প্রভাবে টানা বৃষ্টিতে এখনও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় পুবেলা ও ভেরাক্রুজ রাজ্যের পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা। এ অবস্থায় নদীর পানি বাড়ার হার পর্যবেক্ষণের পাশাপাশি জনবহুল এলাকার পাহাড়গুলোর দিকে নজর রাখার কথা জানায় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্রের তথ্যমতে মৌসুমী ঝড় আর্ল মেক্সিকো উপকূল থেকে বেশ দূরে অবস্থান করলেও অব্যাহত ঝড় বৃষ্টির কারণে স্থানীয়দের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে অস্ত্রের মুখে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার 2 অধ্যাপককে অপহরণ করেছে বন্দুকধারীরা। রোববার সন্ধ্যায় আমেরিকান ইউনিভার্সিটি অব আফগানিস্তানের সামনে থেকে তাদের অপহরণ করা হয়। বন্দুকধারীরা আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পরা ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অপহৃতদের নাম প্রকাশ না করা হলেও অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন কাবুলের পুলিশ প্রধান আবদেল রহমান রাহিমি। মার্কিন পররাষ্ট্র দপ্তর অধ্যাপক অপহরণের ঘটনা নিশ্চিত করেছে, তবে গোপনীয়তার স্বার্থে কোনো মন্তব্য করেনি। সম্প্রতি পশ্চিমা দেশের পর্যটকবাহী একটি গাড়ি বহরে হামলার দায় স্বীকার করে তালেবান। এর কয়েকদিন পরই এই 2 বিদেশি নাগরিক অপহৃত হলেন। কয়েক মাস আগে তালেবানের নতুন নেতা হিসেবে মোল্লা হাইবাতুল্লাহ আখুনজাদা নিযুক্ত হওয়ার পর থেকেই আফগানিস্তানে তালেবানের হামলা বেড়েছে। তুরস্কের ইস্তাম্বুলে বিশাল র্যালির আয়োজন করেছে ক্ষমতাসীন একে পার্টি। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ডাকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে হাজার হাজার সমর্থক। এ সময় সমর্থকদের লাল পতাকায় ছেয়ে যায় ইস্তাম্বুলের ইয়ানি কাপি সমাবেশ স্থল। প্রেসিডেন্ট এরদোয়ানের পাশাপাশি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমও এই র্যালিতে অংশ নেন। মূলত পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তি সমর্থন প্রদর্শন করতেই এই র্যালির ডাক দেন এরদোয়ান। পাশাপাশি সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে পুঁজি করে এরদোয়ান দেশে ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে, পশ্চিমাদের এমন অভিযোগও মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তিনি।
এরদোয়ানের অভিযোগ, সম্প্রতি তাকে উৎখাতের জন্য যে সামরিক চেষ্টা চালানো হয় তাতে পশ্চিমা বিশ্বের মদদ ছিল। রিও অলিম্পিকের খবর। এবারের অলিম্পিকে প্রথম বাংলাদেশি হিসেবে মাঠে নেমেছেন শ্যামলী রায়। এবারের অলিম্পিকে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নামবেন শুটার আব্দুল্লাহিল বাকি। ওয়াইল্ড কার্ড নিয়ে এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন বিকেএসপির সাবেক শুটার আব্দুল্লাহিল বাকি। সোমবার রিওর অলিম্পিক শুটিং সেন্টারে বাছাইয়ে অংশ নেবেন 2014 গ্লাসগো কমনওয়েলথ গেমসে 10 মিটার এয়ার রাইফেলে রৌপ্যজয়ী বাকি। কয়েক মাস আগে জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দেশের বাইরে ব্যক্তিগত সর্বোচ্চ 624.8 স্কোর করেন তিনি। অলিম্পিকের 10 মিটার এয়ার রাইফেলের ফাইনালে খেলতে হলে বাকিকে অন্তত 627 স্কোর করতে হবে। দেশ ছাড়ার আগে নিজের সর্বোচ্চটা দিয়ে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন এই শুটার। যদিও গেমস শুরুর 10 দিন আগে ব্রাজিলে গিয়ে অনুশীলন করতে চাইলেও ফেডারেশন ও বিও এর অসহযোগিতায় তা পারেননি, যা নিয়ে আক্ষেপও ছিল বাকির। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবর। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিপিএল এর শিরোপা জিতেছে সাকিবের জামাইকা তালাওয়াস। টস হেরে ব্যাট করতে নেমে সাকিব ওয়াসিমদের বোলিং তোপে মাত্র 93 রানেই গুটিয়ে যায় গায়ানার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে 43 বল হাতে রেখে মাত্র 1 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জামাইকা। সিপিএলে এটি জামাইকার দ্বিতীয় শিরোপা। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে গায়ানা। মাত্র 9 রানেই তারা খুঁয়ে বসে টপ অর্ডারের 2 ব্যাটসম্যানকে। ক্রিস লিনকে ব্যক্তিগত 7 রানে সাজঘরে ফেরান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর ব্যক্তিগত 0 রানে জেসন মোহাম্মদকেও এলবিডব্লিউ এর ফাঁদে ফেলে সাকিব শিকার করেন তার দ্বিতীয় উইকেট। জ্যামাইকার হয়ে সাকিবের সঙ্গে পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিমও মাত্র 21 রান তুলে নেন গায়ানার 3টি উইকেট। গায়ানার হয়ে সোহাইল তানভীর 37 বলে 42 রানের দারুণ ইনিংস খেললেও 93 রানের বেশি যেতে পারেনি গায়ানা। জবাব ব্যাট করতে নেমে গেইল ওয়ালটনের উদ্বোধনী জুটিতেই ঝোড়ো সূচনা পায় জ্যামাইকা। গেইল 27 বলে 54 রানের বিধ্বংসী ইনিংস খেলে ফিরে গেলেও সাঙ্গাকারা এবং ওয়ালটন দলের জয় নিশ্চিত করেই সাজঘরে ফেরেন। জামাইকা তালাওয়াসের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারায় দারুণ খুশি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। সিপিএল এর ফাইনাল শেষে এখন দলের সাথে সময়টা উপভোগ করবেন বলেই জানিয়েছেন তিনি। বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে সাকিবের। অসাধারণ অনুভূতি, অনেক ভালো লাগছে। আসলে আমরা এই টুর্নামেন্টের শিরোপার জন্য 40টি দিন প্রচন্ড পরিশ্রম করেছি। এটা সেই পরিশ্রমের ফসল। এখন এই শিরোপাটা আমরা সেলিব্রেট করব। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে রোববার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৈঠকে নিরাপত্তা সহ সিরিজ কিভাবে সফল করা যায় তা আলোচনা হয়। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখছে জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, এখন পর্যন্ত বাংলাদেশ সফরের ব্যাপারে ইসিবির মনোভাব ইতিবাচক। ইংল্যান্ড সিরিজের বাকি প্রায় 2 মাস। দ্বিপাক্ষিক এই সিরিজ কিভাবে সফল করা যায় তা নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক হয় বিসিবির সঙ্গে। ইংল্যান্ডের ক্রিকেটাররা 30 দিন বাংলাদেশে অবস্থান করলেও 45 দিনের জন্য তাদের ভিসা দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। হোটেল, পরিবহন, বিমানবন্দর, খেলার মাঠ ও অনুশীলনে সার্বিক নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবে। এছাড়াও বৈঠকে আলোচনা করা হয় সিরিজের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, বাংলাদেশের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে এ মাসের মাঝামাঝি সময়ই বাংলাদেশ সফর করবে ইংল্যান্ডের প্রতিনিধি দল। ব্যাক টু ব্যাক ট্যুর আছে, সেই ব্যাক টু ব্যাক ট্যুরের আলোকে তারা প্রথমে তাদের প্রি ট্যুর ইন্সপেকশন টিমটাকে ভারত পাঠাবে। ভারতের প্রি ট্যুর ইন্সপেকশন শেষ করে তারা বাংলাদেশে আসবে। আমরা আশা করছি আগস্টের মাঝামাঝি সময় তারা আসবে বাংলাদেশে। এসে বাংলাদেশ ইন্সপেকশন করে ভেন্যুগুলো দেখে বেসিক্যালি তারা লজিস্টিক, সিকিউরিটি এবং অন্যান্য অ্যারেঞ্জমেন্টস গুলো দেখে তারা রিপোর্ট ব্যাক টু দেয়ার বোর্ড। এটাই হচ্ছে প্র্যাকটিস। এর আগে নানা প্রতিবন্ধকতার মাঝেও অনেক মেগা ইভেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফর নিয়েও তাই বেশ ইতিবাচক বিসিবি প্রধান নির্বাহী। ইংল্যান্ড সফর এখন পর্যন্ত চূড়ান্ত আছে এবং চূড়ান্ত আমাদের মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মতির প্রেক্ষিতে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া এবং সবাই কভার করেছে এবং এটার রিলিজটা গেছে। স্টিল বাংলাদেশে আমরা
অনেক বড় বড় আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্ট সাকসেসফুলি শেষ করেছি এবং এ ব্যাপারে শুধু বাংলাদেশে না বিদেশেও আমাদের এই ব্যাপারে সুনাম রয়েছে। তবে ইংল্যান্ড দল বাংলাদেশ সফর করবে কিনা তা নির্ভর করবে সে দেশের প্রতিনিধি দলের রিপোর্টের ওপর। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নিরাপত্তার অজুহাতে এখনো খোলা হয়নি রাজধানীর বেশিরভাগ ইংরেজি মাধ্যম স্কুল। হাঁপিয়ে উঠেছে শিশু কিশোররা। বন্যায় মানিকগঞ্জের 6 উপজেলার 16,000 হেক্টর ফসলি জমি পানির নিচে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের উদ্যোগ জেলা প্রশাসনের। বরগুনায় গ্রামের পর গ্রাম প্লাবিত। চট্টগ্রামের মহেশখালের ওপর নির্মিত বাঁধই এখন ভোগান্তির কারণ। পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পরিকল্পনার অভাবকে দুষলেন বিশেষজ্ঞরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে নির্মিত হচ্ছে দেশের প্রথম 6 লেনের উড়াল সেতু। শেষ হবে 2 বছরের মধ্যেই। যানজট ও দুর্ভোগ কমার আশাবাদ। এবং 3 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না সিটিসেল কর্মকর্তা কর্মচারীরা। 5 বছর ধরে বন্ধ পদোন্নতি, বেতন ভাতা বাড়ানো, মুনাফা কমায় এ পরিস্থিতি বলছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।